ক্যান বি শুরু করা যাক না? So your channel is on? No, we did not keep live today. ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের প্রেস মিটটা খুব সংক্ষেপেই করব, কারণ কালকের জন্য আমাদের অনেক কিছু বাকি। তবে প্রেস মিটের একটাই কারণ, এটা হলো গতকাল বা তার কয়েকদিন আগে 27 জুন 2023 ককবরক স্ক্রিপ্ট স্ক্রিপ্ট সিলেকশন কমিটি ফর ডেভেলপমেন্ট অফ ককবরক ল্যাঙ্গুয়েজ একটা নোটিফিকেশন বেরিয়েছে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা সাইন করেছে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে আমরা বলছি যে ককবরক নিয়ে যারা গবেষণা করছেন, ককবরক নিয়ে যারা লেখাপড়া করছেন, ককবরককে সঠিকভাবে লেখার জন্য রোমান স্ক্রিপ্টেই হোক, এবং ককবরক লেখার জন্য কি স্ক্রিপ্ট হবে তার জন্য তিনটা ভাষা কমিশন যা রিপোর্ট দিয়ে গেছে, এই রিপোর্টের বিস্তারিত তথ্য আপনাদের বলেছি। শ্যামাচরণ ত্রিপুরা ভাষা কমিশন, তারপরে হয়েছে কুমুদ কুন্ডু চৌধুরী ভাষা কমিশন, পরবর্তী সময় পবিত্র সরকার ভাষা কমিশনও বলেছে যে ককবরককে রোমান স্ক্রিপ্ট দিয়ে ভালো করে লেখা যাবে। ইট ডাজ নট মিন, আমি আবারও বলছি, ইট ডাজ নট মিন উই ডু নট লাইক বেঙ্গলি স্ক্রিপ্ট, উই ডু নট লাইক দেবনাগরী স্ক্রিপ্ট। সমস্ত স্ক্রিপ্টকে সম্মান দিয়েই বলছি যে ককবরককে ভালো করে লেখার জন্য রোমান স্ক্রিপ্ট দিয়ে 95% সঠিকভাবে লেখা যায়। রাজ্য সরকারের সাথে আমাদের যখন কথা হলো, রাজ্য সরকার মানে কি? রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বা ল্যাঙ্গুয়েজ দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী বা রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী, যদি শিক্ষার কোনো বিষয় হয় তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই সেই দপ্তর। মুখ্যমন্ত্রীর সাথে আমি বিরোধী দলনেতা এবং আমার সাথে আরও দুইজন আমাদের এমএলএস ছিলেন, দেখা করে মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের মেমোরেন্ডাম জমা দিতে গেলাম, এবং সেই দিন মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে রোমান স্ক্রিপ্টে হবে বা অন্য কোনো স্ক্রিপ্টে হবে তার জন্য একটা উনি কমিটি গঠন করবেন, এবং সেই কমিটিতে অল স্টেক হোল্ডার্স, সমস্ত স্টেক হোল্ডার্সরা থাকবেন। নাও আমি যদি স্টেক হোল্ডার বলি, আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন এই স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডাররা হচ্ছেন মেইন স্টেক হোল্ডার, আমি মনে করি দি স্টুডেন্টস, যারা ককবরককে নিয়ে লেখাপড়া করছে, শিখছে, দে আর দি মেইন স্টেক হোল্ডার্স। তো এদের রিপ্রেজেন্টেটিভ থাকার কথা এই কমিটিতে, এবং যারা ককবরককে নিয়ে চর্চা করছে, অনেক এনজিও আছে এখানে, মুভমেন্ট ফর ককবরক, রোমান স্ক্রিপ্টের জন্য চবা করার একটা অনেক সংস্থা আছে, ককবরক তেই হুকুমু মিশন, অনেক কিছু এনজিওসরা ককবরককে নিয়ে চর্চা করে থাকেন, তারাই হচ্ছে স্টেক হোল্ডার। এই সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে উনি একটা কমিটি করবেন, এটা উনি বলেছেন। এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণকে আমি এই মেসেজটা দিতে চাই, রাজ্য বিধানসভায় প্রথম অধিবেশনে যখন আমি ককবরক স্ক্রিপ্ট এটা কি হবে, রোমানে সিবিএসসিতে প্রশ্ন করা হোক, এটা আমি যখন জিজ্ঞেস করলাম, থ্রো আ কলিং অ্যাটেনশন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় উনি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন
যে রাজ্যের স্কুল এবং কলেজগুলোতে যে কোনো বাংলা অথবা রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা যাবে, তার কোনো মানে বিধি নিষেধ নেই। উনি এটাই বলেছেন। একটা জায়গায় আমরা বলেছি যে অম্পিনগর বিধানসভা কেন্দ্রে সিবিএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নির্দিষ্ট একটা হরফে লেখার জন্য যখন বলা হলো, ইংলিশ মিডিয়াম নিয়ে যারা পড়াশোনা করেছে তারা রোমান হরফে লিখতে পারে নাই। এই ঘটনার তদন্তের দাবিতে একটা কলিং অ্যাটেনশন ছিল এবং সেই কলিং অ্যাটেনশনের উত্তরের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক এই ধরনের কোনো আদেশ ওই পরীক্ষার দিনে, অর্থাৎ ককবরক পরীক্ষার দিনে কেউ এই ধরনের আদেশ দেন নাই। ইট ডাজ মিন, এটার কথার অর্থ হলো যে ককবরককে বাংলা এবং রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। যদি রোমান স্ক্রিপ্টে লেখাই যায়, দেন হোয়াই দিস কমিটি? আমার প্রশ্ন হলো, রোমানে লেখা যাবে এটা তো বিধানসভায় বলেছে, তাহলে নতুন করে কনস্টিটিউশন অফ স্ক্রিপ্ট সিলেকশন কমিটি ফর ডেভেলপমেন্ট অফ ককবরক ল্যাঙ্গুয়েজ কি দরকারটা আছে? স্ক্রিপ্ট তো সিলেক্ট হয়েই গেছে। উনিই বলেছেন বিধানসভায় যে হয় বাংলাতে লিখতে পারবে, হয় রোমানে লিখতে পারবে। অ্যান্ড আফটার দ্যাট উনি আবার এখন স্ক্রিপ্ট সিলেকশন কমিটি তৈরি করেছে। সো অ্যাকর্ডিং টু মি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে এই কমিটির কোনো প্রয়োজনীয়তাই ছিল না। এবং আমাদের দাবির পর সিবিএসসিও ইতিমধ্যেই ঘোষণা করেছে যে প্রশ্নপত্র সিবিএসসিতে রোমান স্ক্রিপ্টেই করা হবে এবং রোমান স্ক্রিপ্টেই শেখানো হবে। তাহলে এই স্ক্রিপ্ট সিলেকশন ব্যাপারটা কেন আসলো? এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান প্রশ্ন, যে এটার কোনো দরকারই ছিল না। হোয়াই গভর্নমেন্ট হ্যাজ ফর্ম আ কমিটি কল স্ক্রিপ্ট সিলেকশন কমিটি। আর যে সমস্ত মহারথীদের নিয়ে এখানে কমিটিটা করেছে, ডাক্তার অতুল দেববর্মা, এক্স এমএলএ, উনি কি কোনো ভাষাবিদ? উনি কি কোনো, আমি বলছি না ককবরক না, উনি কি ফ্রেঞ্চ, জাপানিজ বা বাংলা বা হিন্দি কোনো ভাষা নিয়ে উনি কখনো চর্চা করেছেন? যদি উনার লিখিত কোনো বই থাকে কোনো স্পেনিশ ভাষায়, আমাকে এনে দেখাবেন। একটা লোককে যখন স্ক্রিপ্ট, ঠিক আছে এটার দরকার ছিল না, তারপরেও করেছে। যদি করেই থাকে, এমন সব লোকগুলোকে নিয়ে করার উচিত ছিল যাদের সেই বিষয়ে জ্ঞান আছে, জানা আছে, নলেজ আছে। ডাক্তার অতুল দেববর্মা, এক্স এমএলএ, উনি কনভেনার। আরও একজন ভদ্রলোককে এখানে দিয়েছে, বীরলাল ত্রিপুরা, উনি হেডমাস্টার দোমাছড়া স্কুলের। আমি জানি না উনিও মানে এই ককবরক নিয়ে বা কোনো ভাষা নিয়ে উনি কোনো এক্সপার্ট কিনা, উই হ্যাভ নট হার্ড। আর ধীরেন্দ্র কলই সম্পর্কে আমি যা জানি, এই ভদ্রলোকের বাড়িতেই ককবরকে কথা বলেন না ওনার। তার কারণটাও আছে। আমি এই সাংবাদিক সম্মেলনে আসার আগে খবরও নিয়েছি। কারণটা কি? একজন কলই, ওনার তো ককবরকে কথা বলার কথা বাড়িতে। ব্যাপারটা হচ্ছে উনি একজন বাঙালি মহিলাকে বিয়ে করেছেন এবং মহিলার কোনোদিন ককবরক শেখার কোনো পরিবেশ উনি পাননি। সো ডেফিনেটলি মহিলা যেভাবে কথা বলেন, বাচ্চারাও সেই ভাষাতেই কথা বলবে। তো যে ভদ্রলোকের বাড়িতেই ককবরকে কথা বলা হয় না, এই লোকটাকে নিয়ে এখানে কমিটিতে একটা কমিটি কম্পোজিশন। শ্রী ধীরেন্দ্র কলই, এক্স ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। উনি কি পিয়ন ছিলেন, না উনি টিসিএস অফিসার ছিলেন, না উনি সুইপার ছিলেন, না উনি বিজ্ঞানী ছিলেন, নাথিং। এক্স ত্রিপুরা স্টেট কোন দপ্তরের কি বিষয়ে, নাথিং। মানে যে কাউকে নিয়েই কমিটি করা যাবে, মানে সমস্ত এক্সদের নিয়ে এক্স এমএলএ, মানে এমএলএ যদি যোগ্যতা হয়,
ভাষা সাহিত্য চর্চার এমএলএরাই যদি তার দায়ী মানে গ্রহণ করতে পারে, সেই বিষয়ে যদি তার জানা থাকে, তা তো আরও ভালো ভালো এমএলএরা যারা আরও বেশি করে লিখেন, লেখালেখি যারা করেন, তাদেরকে নিয়ে করতে পারত। নরেশ জমাতিয়াকে আমি দেখেছি, যদিও উনি সিপিএম পার্টির হতে পারেন, উনিও বেশ লেখালেখি করেন, ওনাকে নিয়ে করতে পারতেন। হোয়াই ডাক্তার অতুল দেববর্মা, আমি শুনেছি ডাক্তার অতুল দেববর্মার বাড়িতেও দিল্লিতে, উনি তো আসলে দিল্লিতে চাকরি করতেন, উনি আসছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, উনার বাড়িতেও নাকি ককবরকে কথা হয় না, হয় ইংরেজিতে হয় হিন্দিতে কথা বলে, ওনার ছেলে মেয়েদের সাথে ইংরেজি এবং হিন্দিতে। এই সমস্ত লোকগুলোকে নিয়ে একটা কমিটি করেছে। আমার বক্তব্য হলো যে ককবরককে নিয়ে এই ধরনের আচরণ সরকারের কেন, এটা উই কন্ডেম দিস, এটার উচিত নয়। অ্যান্ড ককবরক কি স্ক্রিপ্টে লেখা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন বিধানসভায়, ওই কলিং অ্যাটেনশনে যখন বললাম যে এই ধরনের ইনস্ট্রাকশন মধ্যশিক্ষা পর্ষদ থেকে পরীক্ষা সেন্টারে কেউ দিয়েছে কিনা, উনি বলেছেন দেওয়া হয়নি, রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। দেন হোয়াট ইজ দি পয়েন্ট অফ ব্রিঙ্গিং দিস স্ক্রিপ্ট সিলেকশন কমিটি? আর এই কমিটিকে বানচাল করা হোক, এইসব লোক দিয়ে এইসব কমিটি হয় না। ভাষার উপর যদি কিছু করতে হয়, আমি স্ক্রিপ্টের কথা বলছি না, দেন দেয়ার আর সো মেনি লার্নেড পিপল, লেট দেম কাম অ্যান্ড টেক দিস রেসপন্সিবিলিটি। ওনারা করবে, রাজনীতি যারা করবেন রাজনীতি করবে, কেন ইয়ে করবে? ওয়াই ওয়াই অল দিস পিপল হ্যাভ বিন এনগেজ ফর দিস? আর এছাড়া যে অর্ডারটাতে, আই এম টেলিং, আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা আমার চেয়েও আরও সচেতন এই ব্যাপারে। একটা কমিটি যখন হয়, এই কমিটির ফাংশনটা কি এটাও তো বললো না এখানে। আর তার মেয়াদ কত হবে, তার উদ্দেশ্যটা কি, নাথিং ইজ মেনশন। একটা কমিটি করতে হবে, করেছে। আরে দেয়ার হ্যাজ টু বি এইম অ্যান্ড অবজেক্টিভ। তারা কি রিপোর্ট দেবে সরকারের কাছে, নাথিং ইজ মেনশন। চিঠিটা আমার কাছে আছে। The terms and conditions for the committee would be as follows. বলছে যে ককবরক স্পিকিং কমিউনিটি promote its preservation and growth. The committee will submit detailed report and recommendation to the Honorable Minister Tribal Welfare Department. মানে কি বিষয়ে রিপোর্টটা দেবে? They are telling they will submit report on what? কিসের উপর? কনভেনার কমিটির মিটিং রেগুলার বেসিসে করবে, কাদের নিয়ে, কিসের উপর? টিআরআই আছে, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, ককবরক ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টরেট আছে, ওদের কাজ কি? হোয়াট ইজ দি ওয়ার্ক অফ ককবরক ডাইরেক্টরেট? এরা করবে এইসব কাজ। কমিটি বসিয়ে দিয়ে বলছে এটা টাইম টু টাইম মিটিং করবে এবং ডিটেইল রিপোর্ট দেবে। কি রিপোর্ট দেবে? সো দিজ আর অল, আসলে কি হচ্ছে, এই সরকারটা ডিসিশন, এটা বাংলায় কি বলে, ডিসিশনের বাংলাতে কি হবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে এই সরকার। সামটাইমস দে টেক সাম ডিসিশন অ্যান্ড দে ডু নট ওবে দেম। এক এক সময় এক এক কথা বলছে। যদিও ককবরক নিয়ে এইটাই আমার কথা, উই ওয়ান্ট এই কমিটিটা, এটাকে উইথড্র করা হোক, দিস কমিটি ইজ নট রিকোয়ার্ড, এটাই কিন্তু কনক্লুশন। আরেকটা বিষয় হচ্ছে, বারবার গত বিধানসভাতে আমি এসটিজিটি, আমি অনুরোধ করব আমাদের প্রিন্ট মিডিয়ার বন্ধুরা বিশেষ করে, একটা বিষয় হচ্ছে ককবরক, আর এটা অন্য বিষয় আমি বলছি, এই দুইটা বিষয়ই বলব। কোনো এক সাংবাদিক বন্ধু বলছিলেন আমাকে যে একদিনে আপনি 4-5টা বিষয় নিয়ে কথা বলবেন না। আসলে বলার তো অনেক কিছু আছে, কিন্তু আজকে অনলি 2 ইস্যুজ আই উইল টেক। এসটিজিটি, আমি যখন বিধানসভায় এই এসটিজিটিদের ব্যাপার নিয়ে কথা বলি, তখন মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা কোর্টের ব্যাপার, কোর্টে আছে, কোর্টের সিদ্ধান্ত ছাড়া আমরা কিছু বলতে পারবো না। ভেরি গুড। এবং ওনাদের ভাগ্য এত ভালো, মানে সরকারের ভাগ্যটা,
যে আমাদের অধিবেশনটা শেষ হয়েছে 27 তারিখ মার্চ বা 28 তারিখ মার্চ, এবং 4 তারিখ এপ্রিলে আদালত একটা রায় দিয়েছে। সরকার আপিল করেছে। এখানে কি হয়েছে, 230 পোস্ট এর এগেইনস্টে সরকার একটা নোটিফিকেশন এনেছিল 15 জুলাই 2022, মানে 230টা পোস্ট ফিল আপ করা হবে গ্র্যাজুয়েট টিচার। তার মধ্যে আমি এসটি, আই বিলং টু শিডিউল ট্রাইব। তার কথার অর্থ এটা না যে রাজ্যের সমস্ত নন এসটি দের বুকের উপর দাঁড়িয়ে এসটিদের সমস্ত কিছু দেওয়া হোক, এটা আমার উদ্দেশ্য। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমাকে যদি এটা কেউ দিতে চেষ্টা করে, আমি তার বিরুদ্ধে আদালতে যাব, এটা হয় না। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে যার যেটা প্রাপ্য তাকে এটাই দেওয়া হোক। কি করেছে এটার মধ্যে 230টার মধ্যে 172 জন এসটিকে চাকরি দেবে, এবং ইউআর ক্যাটাগরির 29 জনকে দেবে, এসসিদের 29 জন। যারা নোটিফিকেশনটা করেছে ওই ভদ্রলোকের জানা ছিল যে কোনো না কোনো ইউআর ক্যাটাগরির লোক এটার এগেনস্টে যাবে। কারণ 230টার মধ্যে যদি 31% এসটিদের দিতে হয়, আমি অঙ্ক এত জানি না, তারপর এখানে বসে ক্যালকুলেট করছি, 60, 70, 80টার মতো চাকরি যাবে এসটার মধ্যে, এবং এসসিদের যা পার্সেন্টেজ আছে এটা এসসিদের যাবে 17%, ম্যাক্সিমাম সংখ্যাটা যাবে ইউআর। কিন্তু এটাকে উল্টা করেছে, কারণ এটার অর্থ হচ্ছে বিস্কিটটা দেখাবো কিন্তু খেতে দেব না। আদালতে গেছে ঠিক প্ল্যান বিরুদ্ধে, যে আমি এটা মানছি না, এখানে রোস্টার মানা হচ্ছে না। দেন আদালত কি বলেছে, আদালত সরকারকে বলেছে যে 50%-এর বেশি রিজার্ভেশন হয় না। ইউ স্টেট গভর্নমেন্ট, তুমি 50% রিজার্ভ রেখে সমস্ত কিছু কাজ করো। তারপরেও স্টেট গভর্নমেন্ট এসটিদের দরদ দেখাতে গিয়ে বলেছে যে না, আমরা আপিল করছি, এটাতে ছাড় দেওয়া হোক। এখানে 4টা বিষয় উল্লেখ করেছে তাদের পিটিশনে। রাজ্য সরকার বলছে না না, আমরা তো এসটিদের জন্য বেশি করে চাকরি দিতে চাই। সিন্স দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হ্যাজ গিভেন ওয়াইড পাওয়ার and specific steps to carry forward the earmark and কি বলেছে earmark vacancy which supersede the Tripura SC and ST Reservation Act 1991, and thereby the findings of the Honorable Court is required to be reviewed by calling the directions. এখানে অনেকগুলো আইন দেখিয়েছে তারা, যে অনেক বছর যাবৎ এদের নেওয়া হচ্ছে না, তো বেশি করে এদের ফ্যাসিলিটিস দেওয়ার জন্য এখানে অনেকগুলো, আমি পড়ছি না, এত ডিটেইলসে যাব না। সুপ্রিম কোর্টে কি রায় দিয়েছে তাকেও এরা বলেছে না, এটাকে ছাড় দেওয়া হোক। হাইকোর্টে কি বলেছে, এটাকে ছাড় দেওয়া হোক। শেষ পর্যন্ত ত্রিপুরা হাইকোর্ট, আই থিঙ্ক এটা 4 তারিখ এপ্রিল 2023 একদম ক্লিয়ারলি বলে দিয়েছে, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and the impunged judgment and order is confirmed. অর্থাৎ বলেছে যে আগের যে রায়ে বলেছে 50%-এর বেশি রিজার্ভেশন করা যাবে না। এখন কি হয়েছে, ডু ইউ নো? রাজ্যের মানুষের জানা উচিত, মোর দেন 9,000 গ্র্যাজুয়েট বেকাররা এরা এসটিজিটি পরীক্ষায় বসেছে, এবং অলরেডি 9 মান্থস পেরিয়ে গেছে। রাজ্য সরকার এদের রেজাল্ট দিচ্ছে না,
মেরিট লিস্ট তৈরি করছে না, এবং এই কোর্টের এই অর্ডারে এখন এদের ভবিষ্যৎ কি হবে? যে নোটিফিকেশনটা বেরিয়েছিল এই নোটিফিকেশনটা ক্যান্সেল করে দিয়েছে। এখন আমার মনে হচ্ছে রাজ্য সরকার বলবে, যেহেতু কোর্ট বলেছে নোটিফিকেশনটা আমরা ক্যান্সেল করেছি, গ্র্যাজুয়েশনে 50% মার্কস পেতে হবে, বিএড পরীক্ষায় 50% মার্কস পেতে হবে, তারপরে এসটিজিটিতে ইউ ক্যান সিট ফর দি এক্সাম। এবং আমার কাছে যা খবর আছে, বিতর্কত খবর, টিআরবিটি বলে তো, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, মাত্র 1300 জন ছাত্রছাত্রীরা বা আনএমপ্লয়েড গ্র্যাজুয়েটরা এরা কোয়ালিফাই করেছে। এই 1300 জনকেও এরা চাকরি দিতে চায় না। অ্যান্ড আই আপিল, গভর্নমেন্টকে আমি আপিল করছি, যুবকদের সাথে খেলাধুলা করবেন না। আই টেল ইউ, দি ইউথ। আরও একটা কথা এখানে বলি, যে আমার দাবি হলো যারা পরীক্ষা দিয়েছে এদের পরীক্ষাটা বহাল থাকুক, ইট হ্যাজ টু বি দেয়ার। এরা পুনরায় যেন এদের পরীক্ষা দিতে না হয়। এবং একটা নোটিফিকেশন ক্যান্সেল হয়েছে, ইট ইজ ফাইন। আরটিআই এর ইনফরমেশনে আমি দেখেছি এটা আরটিআই করা, এটা এই আরটিআইটা করা হয়েছে 12 তারিখ নভেম্বর 2022। আরটিআই এ বলেছে এসটিজিটির পোস্ট খালি হচ্ছে 5304টা পোস্ট খালি। তাহলে 5304 জনকে নেওয়াই যায়। যারা পরীক্ষা দিয়েছে এদের মধ্যে যদি 1300 জন বা 2000 5000 যদি কোয়ালিফাই করে থাকে, all of them, all the people who have qualified, নতুন করে পরীক্ষা না নিয়ে এদের জন্য চাকরিতে নেওয়া হয়। দিস ইজ মাই ডিমান্ড। এবং আর একটা কথা আমি বলি, কিছুদিন আগে কোনো এক মাননীয় মন্ত্রীকে সেক্রেটারিয়েটে বসে সাংবাদিক সম্মেলনে বলতে শোনা গেছে, একদম খুব 1-1.5 মিনিটের একটা ক্লিপিংস আমি দেখেছি। আমি একবার এই প্রেস মিটের আগে আরও একটা প্রেস মিট করেছিলাম, তখন আমি দাবি উত্থাপন করেছিলাম যে রাজ্যের বেকার যুবক যুবতীদের কাজকর্ম বাইরের লোকেরা এসে খাচ্ছে, এবং এটা কেন হচ্ছে, পিআরটিসির ব্যাপারটা নেই। তো মন্ত্রী আমি এই মন্ত্রী বলছেন যে এখন পিআরটিসি দিয়ে আমরা করব। আমি জানি না এটা আমার খারাপ চিন্তা, না আমার ভাবনাটাই খারাপ, না আমার দৃষ্টিভঙ্গিও থাকতে পারে। যা যা ইন্টারভিউ হয়ে গেছে, অনেকগুলো ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু এখন এটাকে ক্যান্সেল করে দেবে ইন দি নেম অফ যে পিআরটিসি দিয়ে আবার নতুন করে ইন্টারভিউ নেব। তাহলে প্রক্রিয়াটা আরও 1 বছর লাগবে, 1.5 বছর লাগবে, এবং বেকারদের আরও বৃদ্ধ হতে হবে, আরও বয়স হতে হবে। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এটা করবেন না। যা ইন্টারভিউ হয়ে গেছে ইন্টারভিউটা বহাল থাকুক, এবং যখন নিয়োগটা হবে শুধু পিআরটিসি যাদের নেই তাদেরকে নিয়োগ করবেন না, কিন্তু বেকারদের নিয়ে খেলবেন না। মানুষ কিন্তু মনে করছে, এবং আরও একটা দাবি আজকে তুলছি এখানে, নট অনলি পিআরটিসি, ত্রিপুরায় চাকরি করতে গেলে আরও একটা ক্লজ সেখানে ঢুকাতে হবে। একটা হচ্ছে 9 ককবরক হয় বাংলা, এই দুইটা সরকারি স্বীকৃতি ভাষা। ত্রিপুরাতে তো এই দুইটাই ল্যাঙ্গুয়েজ। 1 নম্বর হচ্ছে বাংলা, 2 নম্বর হচ্ছে ককবরক। 1979-এ ককবরকও সরকারি ল্যাঙ্গুয়েজ হয়েছে। এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা জানা যদি না থাকে, হি অর শি শুড নট বি গিভেন জব। তখন সান অফ দি সয়েল আরও মজবুত পাকাপাকিভাবে আমাদের এখানে সরকারি বেসরকারি সমস্ত চাকরি বাকরির সুবিধা। সো দিস ইজ দি ডিমান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং
আরও ছিল এবং কালকে থেকে আপনারা দেখবেন আমরা চেষ্টা করছি। আমাদের প্রশ্ন, আমি ধরব সরকারকে, আমার একটা প্রশ্ন রিজেক্ট করেছে আরেক বিধায়কের একই প্রশ্ন, মানে আমি উদাহরণ দিয়ে বলছি, এটা অ্যালাউ করেছে। আমাকে যে আইনে খারিজ করেছে আরেকজনকে সেই আইনে খারিজ না করে এটা স্বীকৃতি দিয়েছে। উই উইল ফাইট ফর দি পিপল, জনগণের জন্য আমরা এবার কথা বলবো। আবার সমস্ত বিরোধী দল, আমরা নিজেদের মধ্যে কথা বলছি, সরকারের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব। এবং মন্ত্রী মহোদয়রাও, আমি শুনতে পেলাম অনেক মন্ত্রীরাই গভীর রাত পর্যন্ত ওনারাও প্রিপারেশন নিচ্ছেন। ঠিক আছে, মুখোমুখি হবে এবং আমরাও চাই আমাদের প্রশ্নে জনগণের লাভ হোক। এবং আপনারা এসছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং এটা কাভার করবেন, মানুষ জানবেন। থ্যাংক ইউ সো মাচ। নোটিফিকেশনটা ক্যান্সেল করে দিয়েছে। এটা কত তারিখ করেছে? ইদানিং এই আদালতের এপ্রিল মাসের পরেই করেছে। না, এদের সম্পর্কে আদালত কিন্তু কিছু বলে নাই। আদালত শুধু বলেছে যে রিজার্ভেশনটা মেনটেন করে, পরীক্ষা বানচাল কইরা দাও এটা বলে না। তো এটা আমার দাবি যে পরীক্ষা যেন ক্যান্সেল না হয়। আরে কতবার পরীক্ষা দিব এরা? হ্যাঁ, মেনটেন করো। পরীক্ষা মানেই তো টাকা দেওয়া, টাকা দিতে হয়। ইট ইজ নট ফ্রি। ইয়েস, টিআরবিটি। এইটা, এই ইস্যুটা, টিআরবিটির ইস্যুটা করেছে 15/7/2022। ইয়েস, ইয়েস। আদালত 4 তারিখ এপ্রিলে রায় দিয়েছে যে রুস্টার মেনটেন। না তো সরকার কি করছে? সরকার যে আদালতের রায় এইছে এরা নোটিফিকেশনই বাতিল করে দিচ্ছে। ইউ গট মাই পয়েন্ট? আরে সরকার তো নোটিফিকেশন বাতিল করার কোনো দরকারও ছিল না, দিতে পারতো, বাট ইউ অনলি মেনটেন দি রোস্টার। তো এখন অনেকের বক্তব্য থাকতে পারে, আরে এইখানে এসটির এত সংখ্যায় 230, অনিমেষ বাবু নিজেই এসটি, উনি কেন এটার না? আমি তো বিরোধিতার কথা বলছি না। ইউ মেনটেন রোস্টার। 5304টা পোস্ট খালি আছে, যত সংখ্যায় এসসি এসটিরা পাবে পাবে পাবে, দে উইল গেট। কি আরো এখন কিছু আছে? প্রক্রিয়া বলতে যে নোটিফিকেশনটা এরা ঘোষণা করছিল, ইয়া দে হ্যাভ ক্যান্সেল। এটা ক্যান্সেল, এটা আমার জানা নেই, তবে এপ্রিল মাসের এই সিদ্ধান্ত রায়ের পরেই করছে, কারেক্ট। এবং তাহলে এখন এদের ফ্রেশ নোটিফিকেশন করতে হয়, কিন্তু নোটিফিকেশন করা মানেই পরীক্ষা বাতিল না। যেমন টেটের সময় এটা হয়েছে, বাস ইনাফ। বাতিল যেন না। এবং মেরিট লিস্টটা এরা বের করুক। এরা কেন 9 মাস এরা এখনো বাইর করে না? কি ব্যাপার? না, এখানে সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে, মানে এরা জানে খেলবে একটু, দেখছে আরো 2 বছর যদি চাকরি দিয়ে না থাকতে পারি, চাকরি দেবো না, কি আছে? নির্বাচন আসবে 2028, তাহলে এই নিয়োগটা হবে 2027 নাগাদ। কারণ গত নির্বাচনের আগেও তো এরা নিয়েছে 3100 টেট পরীক্ষার্থীদের নিয়েছে, তো এত বছর নেই নেই। তা এইভাবে ক্যালকুলেট করলে আমরা নেক্সট চাকরিটা আশা করতে পারি 2027 ডিসেম্বর। তো এইটা যেন না হয়, এইটা যেন না হয়। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ।